প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা, আদর, শুভেচ্ছা এবং তার পাশাপাশি আমি ময়ূক আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি, যে এপিসোডে আমরা রামের কথা বলবো, যে এপিসোডে আমরা কথা বলবো বাংলার এবং ভারতের সনাতন সংস্কৃতির, তার শিক্ষা এবং রাম যে বহিরাগত নয়, রাম যে আমাদেরই একজন, এবং কেন রাম, রামায়ণ, মহাভারত, গীতা, শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা হৃদয়ঙ্গম করার এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয়তা পডকাস্টের যুগে, ফেসবুকের যুগে, টুইটারের যুগে এবং রিলসের যুগেও। এবং মজার কথা হচ্ছে এই রিলসের যুগেও শ্রীরাম কিন্তু পুরনো হয়ে যাননি। আমার সঙ্গে এই মুহূর্তে পরমাদনীয় রাজরাজেশ্বরী মা রয়েছেন, নিত্যানন্দর বংশধরও আপনি বটে, শ্রী নিত্যানন্দ 14তম বংশধর শ্রী নিত্যানন্দজি। আপনারা এই যে এই ধারাটাকে বজায় রেখে এখনো এগিয়ে চলছেন, নিজের ব্যাপারে যদি একটু বলেন। আমি কর্মসূত্র এবং পূর্বাশ্রম আমার বিজয়লক্ষ্মী গোস্বামী নামে, আমরা গোস্বামী, নিত্যানন্দও যেহেতু গোস্বামী, এবং আমি যখন কাজ করি শিক্ষার জগতে, আমি জেমস গ্রুপ অফ এডুকেশনের একটি স্কুল, মানে তাদের একটা চেন, তার আমি ন্যাশনাল একাডেমিক ইনচার্জ রূপেও কর্মরতা। তার সাথে সাথে আমাদের যেহেতু বংশ পরম্পরায় একজন করে গুরু মনোনীত হন, সেই হিসাবেই এবারে আমাকে মনোনীত করা হয়েছে এবং আমি বিগত বছর ধরে এই দায়িত্ব পালন করে চলেছি। সময়ে আমাদের এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করায় যেটা আমরা প্রফেশনালি এবং স্পিরিচুয়ালি একটাই জায়গায় কানেক্ট হতে পারি। আজকেও যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, বেঙ্গল কানেক্ট, বাংলা কিভাবে রামকে কানেক্ট করতে পারে। তো সেই জন্য আমাদের জীবন কিন্তু আজকে যুব সমাজ, বাংলার যে আমরা জেনারেলি কথা শুনি যে যুব সমাজে প্রচুর অবক্ষয় আছে, তারা সহিষ্ণু নয়, অসহিষ্ণু এবং ধৈর্যের অভাব, নানাবিধ কথাবার্তা। তো এই যে কানেক্ট, এই যে ধর্মের সাথে কর্মের কানেকশন, এই কানেকশনটা যখন কেটে যায় তখনই কিন্তু অবক্ষয়গুলো বা পতনের শুরু হয়। আজকে মূল ধারণা বাংলাকে এটা এগিয়ে নিয়ে যেতে হবে যে রাম, আমরা শুনে থাকি যে রাম তারক মন্ত্র, এবং এই রাম তারক মন্ত্র এমন একটি মন্ত্র যে রামকৃষ্ণ দেখেছিলেন, রামকৃষ্ণদেব, যে শিব স্বয়ং এসে আমাদের মণিকর্ণিকা ঘাট থেকে এক একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। এই জন্যই বিশ্বাস করা হয় যে কাশীতে যারা দেহ রাখেন তারা কিন্তু সত্যিকারেরই তারা গোলকধাম, যেটাকে বলা হয় বৈকুণ্ঠ লোক, সেখানে তারা যেতে পারেন, পৌঁছাতে পারেন। তো এই রাম তারক মন্ত্র এমন একটা মন্ত্র যেটা আমাদের প্রতিনিয়ত কিন্তু জপ করলে পরে মনের মধ্যে একটা শান্তি, প্রশান্তি আসে। আপনি 4 বার উচ্চারণ করুন না, রাম 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 রাম, দেখবেন আপনার চোখ আবেশে বন্ধ হয়ে আসছে। আপনি একটা ধ্যানস্থ বা সমাধিস্থ স্টেটকে অলরেডি না যেতে পারলেও সেটাকে নিজের মনের ভেতরে আপনি কল্পনা করতে পারছেন। কোথাও গিয়ে কি মনে হয় যে সায়েন্সের সাথে স্পিরিচুয়ালিটি বা সায়েন্সের সাথে সনাতন সংস্কৃতির একটা কনফ্লিক্ট আছে না? এটার কোনো কনফ্লিক্ট নেই। মানে আমি যেহেতু মানে এটা আমার ভালো লাগছে যে বিভিন্ন স্ট্রেটা অফ সোসাইটি, বিভিন্ন জায়গা থেকে, সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ এখানে আসছেন। এই আমরা রিপাবলিক বাংলায় যেখানে শ্রীরামচন্দ্রকে উদযাপন করছি, সেখানে প্রত্যেকে কিন্তু আসছেন। কেউ আশ্রমিক, কেউ সন্ন্যাসী, কেউ ব্রহ্মচর্য পালন করে আসছেন, আবার কেউ সাংসারিক, এবং প্রত্যেকে কিন্তু একটা জায়গায় মিলে যাচ্ছেন, সেটা হচ্ছে শ্রীরামচন্দ্র বা ভগবদ্গীতা। কোথাও গিয়ে মনে হচ্ছে যে ধর্মকর্ম করা সেটা প্রগতির থেকে বিচ্যুত করে দেওয়া নিজেকে একেবারেই না নয়। আমরা যখন কোয়ান্টাম ফিজিক্স পর্যন্ত দেখি, আমরা যখন সায়েন্সে গডস পার্টিকেল নিয়ে আলোচনা করি, এই জিনিসগুলো যখন আমাদের মধ্যে আসছে তখন কোথাও না কোথাও একটা মহাজাগতিক শক্তি আছে, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। ইভেন সায়েন্টিস্ট, দে আর অলসো ফলোইং দিস। অনেকে হাসাহাসি করেন, সেটা নিজেদের তাদের মানসিকতার ব্যাপার। হয়তো তারা ওই জায়গাটাতে নিজেদের এখনো পর্যন্ত মানে নিয়ে আসতে পারেননি মেন্টালি, সেই কারণে কিন্তু এটা বিলিভ করা হয় যে আমরা সব সময়, আপনি ভাবুন একটা প্লেনে আপনি যাচ্ছেন, ট্রাভেল করছেন, আপনার যখন প্লেনটাতে প্রচুর কনভালশন হয় এবং প্লেনটা হয়তো পড়ে যেতে পারে বা এই ধরনের একটা, তো ওই সময়ে আপনি যতই নাস্তিক হন না কেন,
আপনি একবার হলেও নিশ্চয়ই কাউকে না কাউকে একটা কোনো শক্তিকে, সে যেই শক্তি হয়ে থাকুন না কেন, আপনার মনে করুন মাই আপনার ভগবান, মা আপনার শক্তি, আপনি অন্তত তাকেও চোখ বুজে একবার মনে করবেন আমাকে বিপদ থেকে উদ্ধার করো। এই যে পয়েন্ট, এই যে পার্টিকেল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য গডস পার্টিকেল। করার সময়টা কোথায়? আমরা যারা তরুণ প্রজন্মের, আমরা যারা ভীষণভাবে দৌড়াদৌড়ি করছি, যারা প্রতিদিন একটা র্যাট রেসে রয়েছি, যাদের চাকরি চুরি যাচ্ছে, যাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে, আন্দোলন করছে, তাদের কি এই দাঁড়িয়ে এই ইন্ট্রোস্পেকশন বা নিজেকে নিজে ভাবা, নিজের আয়নাতে নিজেকে দেখার সময়টা পাওয়া যায়? এবং সেখানে শ্রীমদ্ ভগবদ্গীতা কতটা হেল্প করতে পারে? শ্রীমদ্ ভগবদ্গীতা এই জন্য হেল্প করতে পারে যে আমাদের শরীর, আমাদের সংসার শ্রীমদ্ ভগবদ্গীতার বাইরে নয়। কিন্তু প্রথম চ্যাপ্টার অর্জুন বিষাদ যোগে পরিষ্কারভাবে এটা বলা আছে যে দেয়ার ওয়াজ আ কনফ্লিক্ট ইন অর্জুনস হার্ট, এবং শ্রীকৃষ্ণ সেটাকে দূরীভূত করেছিলেন। কিভাবে? তার মধ্যে নানান রকম দোলাচল হচ্ছিল যে আমার উল্টো দিকেই আমার নিজের লোকজন দাঁড়িয়ে আছে, তাদের আমি কিভাবে যুদ্ধ করব, তাদের আমি কিভাবে হয়তো প্রাণ সংশয় হবে, আমি গান্ডিব তুলব বা তুলব না। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে রথের সারথি ছিলেন কিন্তু উল্টো, রথের সারথি সেখানে ভগবান স্বয়ং, এবং তিনি নিয়ে যাচ্ছেন রথ চালিয়ে কাকে? যিনি তার শিষ্য। এবং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলা হয়, সেখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ, আপনি পোস্টটা মনে নিশ্চয়ই করতে পারবেন যে রথের নিচে অর্জুন গান্ডিব ফেলে দিয়ে হাত জোর করে কৃষ্ণের কাছে বসে আছে। তার মানে কি, আমরা যতই শিক্ষিত হই না কেন, ইভেন ইন মাই লাইফ, আমার জীবনেও কিছু কিছু এমন পরিস্থিতি এসেছে যেখানে আমার কিন্তু সাহায্যের প্রয়োজন হয়েছে, আমার মন একটা আকুলতা সৃষ্টি হয়েছে যে কেউ আমাকে একটু এই সময় আমাকে ওই মোমেন্ট থেকে বার করে নিয়ে যাক। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আজকে যতটা ওয়ার্ক এরিনাগুলো যতটা স্ট্রেসফুল এবং মানে আমাদের বিভিন্ন রকমের সিচুয়েশনকে ফেস করতে হয়, সেখানে কোনো না কোনো মানে একজনও বলতে পারবেন না যুব সমাজের যে আমার মধ্যে এরকম মানে একটা কনফ্লিক্ট মনের ভেতরে এটা তৈরি হয়নি। শ্রী নিত্যানন্দ প্রভুর বংশধর, এবং অনেকে বলেন যে শ্রী চৈতন্যদেব বা শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে কোনো সম্পর্ক রামের তো ছিল না কখনো। শ্রী রামচন্দ্র তো উত্তরপ্রদেশের, শ্রী রামচন্দ্র কোনোদিন বাংলার বাঙালির নয়। এ বাবা, এটা কি করে হতে পারে? যেখানে শ্রী চৈতন্যদেব নিজেই মন্ত্র দিয়েছিলেন। অ্যাকচুয়ালি এই রহস্যটা বলি আমি, আগে আমাদের যখন ওনাদের যুগে 500 বছর 700 বছর আগে, আরও আগে, তখন কিন্তু কিছুটা জাতি ধর্ম এইগুলো আমাদের মধ্যে বিদ্যমান ছিল সমাজে, ওনাদের মধ্যে নয়, সমাজে। এবং তখন কিছু কিছু মানে ধর্ম মানে একটা 4টে যে কাস্ট বর্ণাশ্রম, তার মধ্যে একজন 1 2 বা 3টি গোত্রকে বা 3টি বিভেদকে তাদের বলা হতো যে তারা এই রাম উচ্চারণ করার যোগ্য বা আগে রাম মন্ত্র নেওয়ার যোগ্য, এবং বাকিরা নয়, অর্থাৎ শূদ্র। তারা কিন্তু এইভাবে বলতে পারবে না। এবং শ্রী চৈতন্য নিত্যানন্দর একটা ভীষণ প্রভাব আছে বাংলায় আজও, এই কারণে যে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যে মন্ত্র দিয়েছিলেন, উনি জাস্ট লাইনটাকে কিন্তু বদলে দিয়েছিলেন। রাম দিয়েই আগে শুরু হতো। যেমন আমরা 2টো লাইন দেখি তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে রামকে সেকেন্ডে আনা হয়েছে, কৃষ্ণকে ওপরে তুলে দেওয়া হয়েছে, যাতে এটা কৃষ্ণ মন্ত্র হিসেবেও যে কোনো জন, এটা মহামন্ত্র, মানে যে কেউই উচ্চারণ করতে পারে। কিন্তু আগে ওই উল্টো লাইনটা, অর্থাৎ রামের যে লাইন, সেটা কিন্তু প্রথমে ছিল। কিন্তু এখনকার দিনে এগুলোকে আপনারা কানেক্ট কী করে করবেন? আমাদের ছেলেমেয়েরা কি করে জানবে এটা? এটা একদিকে একটা ভয়ঙ্কর পলিটিক্যাল একটা প্রেশার তৈরি হচ্ছে, যেখানে রাম নামটাকে মুছে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, সেখানে এই কানেক্টটা হবে কি করে? না, রাম নাম প্রথম কথা, 2টো কথা। একটা হচ্ছে আমি এই যে আজকে গেরুয়া পরে আছি, আমার কিন্তু আমরা নিত্যানন্দ বংশ বলে অ্যালাউড যে আমরা হোয়াইটের ওপরে যে কোনো পাড়ওয়ালা মানে শাড়ি বা কিছু পরতে পারি। কিন্তু আজকে আমি গেরুয়া বস্ত্র পরে এসেছি বলে এরকম তো নেই যে আমার কপালের ওপরে কেউ এসে ছেপে দেবে যে বিজেপি বা RSS বা বজরং দল, সেটা নিশ্চয়ই নয়, এটা আমার চয়েস। ওরকমই আমি যদি রাম নাম নিই বা নিতে চাই বা বলতে চাই, দ্যাট ইজ মাই পার্সোনাল চয়েস। সেটার জন্য কিন্তু আমি রামকে দূরীভূত করব কি করে? যেখানে রাম রাজা তলা রয়েছে আজকে পশ্চিমবঙ্গে, যিনি রামায়ণ লিখেছেন তিনি কৃত্তিবাসী রামায়ণ আমরা ছোট থেকে পড়ে বড় হয়েছি, তাই না? ঘরে ঘরে আগে থাকতো আগেকার দিনে। তো
তো এগুলো তো বাংলার সাথে বহু বছর ধরে কানেক্ট, মানে 1300-1400 সালে এই সময় আর কি এই রামায়ণগুলো রচনা হয়েছিল বা অনুবাদ করা হয়েছিল। ডেফিনেটলি বাংলার জনতার একটা না একটা আকর্ষণ তো রামের প্রতি ছিল এবং থাকবে। এই রাম তো সমস্ত দেবতার যিনি প্রথম অবতার বলা হয়, হ্যাঁ, তো সব থেকে বড় অবতার আর কি, মর্যাদা পুরুষোত্তম রাম কাকে বলা হয়। আজকে এই যে অসহিষ্ণুতা, রামের মতো সহিষ্ণু কেউ নেই। 14 বছর বনবাসে পাঠিয়ে দিলেও কিন্তু তিনি সহিষ্ণু, তিনি সহিষ্ণুতার সঙ্গে সমস্তটা মানে নিজে অ্যাকসেপ্ট করেছেন। তার সাথে সাথে যদি আমরা দেখি তাহলে এটাও দেখতে পাবো যে স্ত্রীকে সম্মান দেওয়া, স্ত্রী জাতিকে। আজকে আপনি বলছেন বাংলার যুব সমাজ দুর্গাপুজোর সঙ্গে কানেক্টেড। দুর্গাপুজো আমাদের সবথেকে বড় ফেস্টিভ্যাল, করেছেন কে প্রচলন? রাম। কারণ আমাদের দুর্গাপুজোটা যে সময় হয় শরৎকালীন, তাকে বলা হয় অকাল বোধন। যে কালে দুর্গাপুজো হওয়ার কথা অর্থাৎ বসন্তকালে, সেই সময়ে বাসন্তী পুজো, এবং তার মধ্যেই রামনবমীও একটি দিন যেখানে রাম জন্মগ্রহণ। বাঙালিদের নয়, এটা বারবার বলা হয় না, এটা একেবারেই নয়। রামনবমী সবার এবং ভারতবর্ষের, বাংলাকে তো আমরা বলতে পারি না যে ভারতবর্ষের থেকে এক্সক্লুডেড বাংলা, উই আর ইনক্লুডেড। কিন্তু এখানে তো একটা ন্যারেটিভ সেট হচ্ছে এবং ধর্ম সেটাই যেটার মধ্যে ইনক্লুসিভনেস আসবে। আমরা কাউকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার জন্য আসিনি। এটা একটা যুব সমাজের কিন্তু অনেকেরই মনে একটা অন্য ধরনের ধারণা আছে যে যদি রামরাজ্য, এই যে সাধু সন্তরা বলছেন না আজকে রামরাজ্য, তো আমাদের এটা মনে রাখতে হবে রামরাজ্যে কিন্তু কেউ অখুশি প্রজা ছিল না, সবাই কিন্তু ধনাঢ্য ছিল, সবাই নিজের কর্ম করে যথেষ্ট উপার্জন করতো এবং প্রসপেরাস কান্ট্রি যাকে বলা হয় রামরাজ্য সেটাই। এবং রাম কিন্তু সব থেকে বেশি ইনক্লুসিভ। রাম কিন্তু মানে একজন বলা হয় ম্যাথর, ডোম বা এইগুলোর মধ্যে ভেদাভেদ তিনি কখনো করেননি। রামকে কাল্পনিক চরিত্র বলা, তাকে এমন এক জায়গাতে ডিমিন করে নিয়ে যাওয়া যেন রাম একটা কমিক ক্যারেক্টার, নন্টে ফন্টের মতন রামকে কার্টুন ক্যারেক্টার বা কমিক ক্যারেক্টার হিসেবে, কমিক চরিত্র হিসেবে উপস্থাপন করার যে একটা মানসিকতা, এই মানসিকতা তো বদলাচ্ছে। এবং ডেফিনেটলি এটা বুঝতে হবে যে আজকে থেকে 10 বছর বা 12 বছর আগে যুব সমাজের যে দৃষ্টিভঙ্গি ছিল ধর্মের প্রতি, আজকে কিন্তু সেটা নেই। এই সত্যিটাকে আমাদের স্বীকার করতে হবে। কারণ আমি নিজে আমি নিজে দেখি এবং প্রত্যেকে আমাকে অনেকে মা বলে সসম্মানে, এবং আমার স্কুলেরও বাচ্চারা আছে। আমি 2, 3, 4 উইং ধর্মের বলছি, প্রত্যেকে আমার কাছে তো আমাদের স্কুল প্রত্যেকেই সেকুলার। ন্যাচারালি আমার স্কুলসগুলোতেও আমি তাদের দেখি, তাদের নিয়ে চলি, এবং এমন একটা মানে অ্যাট্রাকশন আমাদের এখানে এখন। অভাবটা কিসের? যথেষ্ট ভালো রাজনীতিবিদ, যথেষ্ট ভালো দায়িত্বশীল গুরু মানে আমি শুধু দীক্ষা গুরুর কথা বলছি না, শিক্ষা গুরুর কথাও। আমাদের বাড়িতে আগে মা ঠাকুমারা এই গল্পগুলো আমাদের বলতেন। আমার রামায়ণের গল্প আমার ঠাকুমা, আমি দিদি বলে ডাকতাম, তার থেকে। এখনকার বাচ্চারা কোথায়? এখনকার বাচ্চারা যেটা মিস করছে, সেই মিসিং লিঙ্কটাকে কমপ্লিট করতে গেলে কিন্তু আমাদের গুরুদের একটা জায়গা দেওয়ার দরকার। শিক্ষাগুরুরাও স্কুল থেকেও করতে পারবেন। আজকে যে নিউ এনইপি এসেছে, অনেকে এটা সমালোচনা করছেন যে এত ধর্ম বা এগুলোকে কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এর ভেতরে, কিন্তু সেটা নয়। ধর্ম আর ধরোভর এই দুটো কথার মধ্যে তফাৎ আছে। ধর্ম মানে একটা ওপর আমি কলার খোসার মতো সেটাকে মেনে চলছি, আমার ভেতরে কোনো চেঞ্জ এলো না, দ্যাট ইজ নট স্পিরিচুয়ালিটি। আর আমার ধরোভর যেটা মানে আমার নিজের বুনিয়াদ, হ্যাঁ, ভারতবর্ষের বুনিয়াদ, আমরা তো দেখছি যে সেইটাকে ধীরে ধীরে আনার চেষ্টা করা হচ্ছে। তার মানে কি, গভর্নমেন্ট পলিসি ইজ নাথিং বাট টু ইনসিস্ট দ্য ইয়াঙ্গার জেনারেশন যে যাতে তারা নিজেরা পাটা মাটিতে রাখে, রুটটাকে সবসময় মাটিতে থাকতে হবে, তাতে গাছ যত বড় করেই যেখানেই ছড়াক না কেন। এবং আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু একটা জিনিস আমার জানার জন্য যে এই যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে যে আজকের বাচ্চাদেরকে যদি আমি রামায়ণ পড়িয়ে দিই, যদি আমি আজকের বাচ্চাদেরকে রাম নিয়ে বেশি কথা বলি, তাহলে সেটা সাম্প্রদায়িক হয়ে যাবে। ভবিষ্যতের বাংলার ছেলেমেয়েরা তারা কি সত্যি এই রামায়ণ, মহাভারত বা তার যে গল্পগুলো, সেই গল্পগুলো থেকে বঞ্চিত থাকবে শুধুমাত্র একটা মেকি ধর্মনিরপেক্ষতার একটা ন্যারেটিভ সেট করার পর? আচ্ছা, আমি একটা কথা বলছি, আমরা যখন জাতকের গল্প পড়ি বা স্কুলে একটা জাতকের বই থেকে হয়তো দুটো গল্প বলা হচ্ছে,
তার মানে তো এই নয় যে আমি সাম্প্রদায়িক, আমি বুদ্ধিস্ট হয়ে গেলাম, নিশ্চয়ই নয়। তো আমি যদি দুটো রামের গল্প বলি, তিনি যদি কল্পনারই, আমি মেনেই নিচ্ছি না হয় তর্কের খাতিরে তিনি কল্পনা বা মিথ একটা, তা যদি হয়েও থাকে এট অল কারোর মনে, তো আমি যদি সেই দুটো ভালো কথা তার নামে বলি বা গল্প কোনো শিক্ষামূলক বলি, আমি যখন জাতকের গল্প বলছি তখন যদি সেটা না হয়, আমি বুদ্ধদেবের বলছি তা যদি না হয়, আমি মহাবীর জৈনের গল্প বলছি তা যদি না হয়, তাহলে আমার যে হিন্দু ধর্ম, সবার আগে ধর্মের মূল কথা হচ্ছে আমি যে ধর্মে জন্মেছি, আমার যেমন ফ্যামিলি, আমি বাঙালি বলে আমরা কিন্তু সবথেকে বেশি ডাল চালেই অভ্যস্ত, আমাদের মুখ্য আহার হচ্ছে ভাত। এবার সেটাকে ছেড়ে দিয়ে আজকে যদি আমি রোজ নানপুরি খেতে থাকি এভরিডে ধরুন, কিংবা চানা বাটুরা খেতে থাকি রোজ, যেটা পাঞ্জাবিরা খায়, বা সিম্পল ভাষায় মানে তেঁতুল জল গোলা, মানে একেবারে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ধোসা আমি রোজ খাচ্ছি, কি ইডলি, হ্যাঁ, এইগুলো আমি কিন্তু আমার স্যুট করবে না। কেন? এটা আমার ট্র্যাডিশন নয়। আমি বাঙালি হিসাবে আমি যদি আমার জিনিস, তেমনি ধর্ম হচ্ছে সেম, আমরা ভারতবাসী হিসেবে যদি আমাদের ধর্মকে, এই যে সনাতন ধর্ম, হিন্দু শব্দটা মানে নিয়ে এত বিতর্ক, হিন্দু সনাতনী এই সমস্ত, সত্যি কি এটা বিতর্কিত বা সাম্প্রদায়িক? না, বিতর্কিত বা সাম্প্রদায়িক এই কারণে নয় যে আমাদের তো মানে যেটা বলতে বলতে আমি ছেড়ে দিয়েছিলাম, ধরোহর মানে আমাদের ট্র্যাডিশন, সেটাকে আমাদের মেনটেন করেই চলা উচিত। আমরা হিন্দু যদি হিন্দুই হয়ে থাকি, তাহলে আমি পরের ধর্মকে রেসপেক্ট করব, অবশ্যই, সেটা প্রতি ধর্মের মূল কথা। কেউ বলে যাননি যে অন্যের ধর্মকে তুমি ডিসরেসপেক্ট করো, কিন্তু আমরা সেই রেসপেক্টফুলি থেকেও আমার প্রথম কর্তব্য হচ্ছে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা, এবং আমি সশ্রদ্ধভাবে রামের নাম উচ্চারণ করি, আমি গর্বের সঙ্গে আমার মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নাম করি, তার মধ্যে আমার কোনো কাউকে অসম্মান না করেই। এবং রামের এই রাজত্বের মধ্যে কারোর অসম্মান, কোনো ধর্মের অসম্মান নেই। যদি কেউ রামকে সামনে রেখে বা রামের এই যে গোটা আয়োজন, এই গোটা উৎসব, সেইটাকে কেন্দ্র করে কোথাও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, সেটা বোধহয় রামরাজ্যের কোনো মোরালিটির বা ফিলোসফির মধ্যে পড়ে না। একদম একদম। অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য, এবং আমাদের এই যে প্রতিদিনের একটা প্রচেষ্টা যে আমরা সনাতন যে সংস্কৃতিটা আমাদের এত হাজার বছরের সংস্কৃতি, সেগুলো যেন আমরা আবার ফিরে ফিরে দেখি। এবং আমার খুব ভালো লাগছে শ্রী নিত্যানন্দ প্রভুর বংশধর হিসেবে আপনাকে পেয়ে, এবং তার পাশাপাশি শ্রী চৈতন্যদেব, শ্রী রামচন্দ্র, সবার গল্পগুলো একবার ঝালাই করে নিই, আমাদের চলার পথে এটাও হয়তো কোথাও কাজে লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপাতত এখানেই শেষ করছি। আমি ময়ূখ রঞ্জন ঘোষ। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়।